দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতি এই মুহূর্তে অনেক আলোচনা, অনেক গুজবের অবস্থায় আছে। যদি বলি গতকাল রাতে অনেক গুজব আমরা শুনেছি, গুজব শহরে পরিণত হয়ে গেছিল। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকজন সেনা কর্মকর্তার মামলা নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছে। পুরো রাজনীতিতে এখন সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আমরা দেখি, সেখানেও নানা ধরনের আলোচনা, পক্ষে বিপক্ষে আমরা নানা ধরনের মত দেখছি। সেই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন যে শীঘ্রই জুলাই যে চার্টার, সেখানে সবাই স্বাক্ষর নেবে। একমত হলে সব রাজনৈতিক দল একমত হবেন এবং 17 তারিখে একটি জাতীয় ঐকমত্য কমিশন একটা অনুষ্ঠানের মাধ্যমে সেখানে স্বাক্ষর করা হবে। সব কিছু মিলে রাজনীতি কোথায় যেন একটা আমরা যখন একটা সফলতার দিক বা একটা ভালো দিক পাই, আবার ঠিক সেখানে অন্যদিকে কেন একটা আশঙ্কার কথা শুনি, একটা আশঙ্কার জায়গা আমরা দেখতে পাই। সব কিছু মিলে আজকে আলোচনা করব। দুজন আলোচক আছেন, আমরা একটু পরিচিত হইনি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ রাশেদ খান, তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং আছেন এহতেশাম হক, তিনি যুগ্ম আহ্বায়ক এনসিপি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। রাশেদ খান, আমি মনে আজকে যে দিনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত 15 জন সেনা কর্মকর্তা সহ 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে কিন্তু নানা ধরনের আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে গুজব, আলোচনা, পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হচ্ছে। ঠিক এই সময়ে সে নির্বাচন কাছাকাছি বা রাজনীতির এই সময়টাতে এসে এই ধরনের আলোচনা বা এই ধরনের ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, সেনাবাহিনী তো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীর প্রতি মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা আছে। যখনই বাংলাদেশ কোনো গভীর সংকটে পতিত হয়েছে, এই বাহিনী জনতার কাতারে এসে জনগণের পক্ষে ভূমিকা রেখেছে, যেটা আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখি, যেটা আমরা 24-এর গণ অভ্যুত্থানে দেখি, যেটা আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা দেখেছি। অর্থাৎ সেনাবাহিনী যে জনগণের বাহিনী, আন্দোলন সংগ্রামে জনতার কাতারে এসে যখন তারা ভূমিকা রেখেছে, সেই জায়গা থেকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি। কিন্তু সংকট হলো, এই বিগত 16 বছরে এই বাহিনীকে বিতর্কিত করা, কলঙ্কিত করা, নানানভাবে এই বাহিনীকে হাসিনা আসলে জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে অসংখ্যবার চেষ্টা করেছে। যার একটি উদাহরণ হলো 18 সালের নির্বাচন। দেখেন, 18 সালের নির্বাচনে যেটি হয়েছে যে সেনাবাহিনীকে ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে, ইভিএমে নির্বাচন হয়েছে, কিন্তু তারপরেও নির্বাচনটা ছিল নিশিরাতের নির্বাচন। আমার ওয়াইফের আপন বড় ভাই সেনাবাহিনীতে আছে। সে নির্বাচনের পরে আমাকে বলল যে, ভাই, বিষয়টা এরকম ছিল যে আমাদেরকে বলা হয়েছে চোখ আছে দেখবা, কান আছে শুনবা, কিন্তু কোনো প্রতিবাদ করবা না। এটা আসলে আমাদের সিনিয়রদের পক্ষ থেকে আমাদের উপর নির্দেশনা ছিল। সে বলল যে আমার একজন সহযোদ্ধা, মানে তার কলিগ, এই ধরনের রাতে কারচুপি করা হচ্ছে, ব্যালট বক্স ভর্তি করা হচ্ছে, এবং দিনের বেলায়ও যেভাবে আসলে এই কারচুপিগুলো করা হয়েছে, এগুলো দেখে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে সে আসলে কল্পনা করতে পারছে না যে আমরা শপথ নিয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সেই আমাদের সামনে এইভাবে ভোট চুরি হচ্ছে, আমরা কিছু করতে পারছি না। একজন মেজর ছিল, তিনি বলেছেন যে এই যে সে জানিয়েছে যে এইগুলো হচ্ছে, তখন তাকে বলা হলো যে শুধু দেখো, কিছুই বলার দরকার নেই। তো 18 সালে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, এখন এই ভূমিকাকে আপনি কি বলবেন? এটা কি পজিটিভ ভূমিকা? না, তারা হয়তো অন্যায়ের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই, কিন্তু তাদের চোখের সামনে অন্যায় হয়েছে, তারা সেটা বন্ধ করে নাই। অর্থাৎ হাসিনা এই বাহিনীকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করেছে। এরপরে দেখেন সেই বিডিআর বিদ্রোহের ঘটনা। দেখেন, সেখানে সেনাবাহিনীর 57 জন অফিসারকে যেভাবে গুলি করে হত্যা করা হলো। আমরা শুনি যে ওই সময় আসলে আপনার ইন্ডিয়ান বাহিনীকে বাংলাদেশে আনা হয়েছিল কয়েকজন, সেটা ইন্ডিয়ান কারা আমরা জানি না, বাট শুনে থাকি আমরা। তো এই যে গুলি করে, নির্বিচারে গুলি করে চলে গেল,
জি। এবং এটা তো হাসিনার সহযোগিতা হয়েছে, অর্থাৎ এই বাহিনীকে একদিকে হাসিনা বিতর্কিত করতে চেষ্টা করেছে, অন্যদিকে এই বাহিনীকে কিভাবে মেরুদণ্ড ভেঙে ফেলা যায় সেই কাজটি করেছে। তো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা যে একটি মানে তথ্য আমাদের সামনে উত্থাপন করেছে এবং ওয়ারেন্ট জারি করেছে, দেখেন সেনাবাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে ইতিবাচক। জি। তবে জনগণের প্রত্যাশা হলো শুধুমাত্র সেনা হেফাজতে তাদেরকে না রেখে বরং জনতার এই যে আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তাদেরকে হাজির করা জি। বর্তমান সেনাবাহিনীর দায়িত্ব। জি। যদি সেনাবাহিনী এই কাজটি করতে পারে তাহলে এই যে সেনাবাহিনীর প্রতি হাসিনা এক ধরনের অনাস্থা সৃষ্টি করেছিল, এক ধরনের বিতর্কের জন্ম দিয়েছিল, সেই বিতর্ক আর থাকবে না। সেনাবাহিনীর যে স্টেটমেন্ট আমার কাছে মনে হয়েছে যে তারা এই কয়েকজন ব্যক্তির দায় নিতে চায় না। জি। যদি প্রকৃতপক্ষে সেনাপ্রধান এই কাজটি করতে পারেন তাহলে এই বাহিনীকে নিয়ে আমরা যে সবসময় গর্ব করেছি ইতিহাস সংগ্রামে এমনকি গণ অভ্যুত্থানে, জি। এই বাহিনীর যে ভূমিকা এই ভূমিকা সবসময় থাকবে। স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমি ইতিহাসমা হক আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই যে যদি এই মামলাটা যদি আমরা দেখি কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু অনেকে আবার চেষ্টা করছেন যে এই ঘটনায় নিয়ে পুরো সেনাবাহিনীকেই একটা বিতর্কিত করার চেষ্টা কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের জায়গায় আমরা দেখেছি, এবং নানা ধরনের গুজব তৈরি করে এক ধরনের দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এইখানে আপনি একটু যে আপনার মতামত জানতে চাই। এখানে আমার মতামত, আই থিঙ্ক আমি আগেও বলেছি যে আমরা যদি রাষ্ট্র আকারে দেখি আমাদের সেনাবাহিনী, যে বাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করার মতো অনেক উদাহরণ আছে আমাদের রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে, কিন্তু একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা ম্যাচিওর পরিপক্ক একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার যে অ্যারেঞ্জমেন্টটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে যে সেনাবাহিনী কখনোই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। দে ডোন্ট হ্যাভ নো স্পেস ইন সিভিল ব্যুরোক্রেসি বা সিভিল যে লাইফ, আমাদের যে নাগরিক যে জীবন আছে। আমরা অবভিয়াসলি খেয়াল করেছি যে রাশেদ ভাই যেটা বললেন যে 15 বা 17 বছরের যে ফ্যাসিবাদী আমলে কিভাবে রাজনীতিকীকরণ করা হয়েছে সেনাবাহিনীকে, করে বাহিনীটাকে কলুষিত করা হয়েছে বা কলঙ্কিত করা হয়েছে। অবভিয়াসলি সবাই না, সেনাবাহিনীর মেজরিটি দেশপ্রেমিক, পেশাদারি এবং তারা দেশকে ভালোবাসেন, দেশের জন্য যে কোনো মুহূর্তে তারা এগিয়ে আসবেন। কিন্তু এরপরও যেহেতু প্রতিষ্ঠান আকারে আমরা একটা স্ট্যাটাস কো আমরা দেখতে পাই যে তারা কখনোই একজন সিভিলিয়ান বা একজন নাগরিকের যে অধিকার, কিছু সময় মনে হয় যে না, তারা নাগরিক থেকে একটু ওপরে। আমাদের সবাইকে যে জিনিসটা মনে রাখতে হবে যে রাষ্ট্রের সাথে আমাদের নাগরিকের একটা চুক্তি আছে। চুক্তিটা হচ্ছে যে আমরা রাষ্ট্রের যে আইন কানুন যেগুলো আছে সেগুলো আমরা মেনে নেব, ইন রিটার্ন রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দেবে, রাষ্ট্র আমাদের বাহিনীগুলো তৈরি করবে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবে। এরকমই একটা প্রতিষ্ঠান হচ্ছে আপনার সেনাবাহিনী। কিন্তু এই সেনাবাহিনী কখনোই আমার কাছে মনে হয় এখনও পর্যন্ত ওই ইকুইটি যেটা তৈরি হওয়া সেটা হয়নি, যে কারণে আপনার এত বড় ঘটনা বিপ্লব হয়ে যাওয়ার পর আমরা জানি ডিজিএফআই, এনএসআই এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সেনাবাহিনীর কিছু অংশ যারা ওই অপরাধগুলোতে জড়িত ছিল, কিন্তু তাদের বিচারের নামে আমাদের জনপরিসরে ওইভাবে দাবি তোলা হয় না। আমাদের কেন জানি আমাদের ইভেন গণমাধ্যমে মনে হয় যে না, আমরা যেন সেনাবাহিনীর কথা, সেনাবাহিনীর ওই অফিসারদের যারা হত্যা করেছে, গুম করেছে, যারা ওই অপরাধগুলোর সাথে জড়িত ছিল, সেগুলো আমরা সাহস করে বলতে পারি না। আমাদের এখানেই মনে হয় একটা টকশো ছিল, আমি অনেক করে বড় দলগুলো যারা ছিল তাদের এই দায়িত্বটা, ওই গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এই দায়িত্বটা আসা উচিত যে না, আমরা সেনাবাহিনীকে আমরা কলুষিত মুক্ত রাখতে চাই, কলঙ্ক মুক্ত রাখতে চাই এবং একটা পেশাদারি বাহিনী হিসেবে যেন থাকে। সো এটা একটা বড় উদাহরণ সাউথ এশিয়াতে। এটা যে শুধু আমাদের বাংলাদেশে এই ফিনোমেননটা তা না, কিন্তু অন্যান্য ডেমোক্রেসিতেও আপনি এভাবে দেখবেন। হয়তো প্রথম বাংলাদেশের একটা উদাহরণ যে সেনাবাহিনীর টপ জেনারেলসদের এগেনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এবং আমরা মনে করি আমরা রিয়েল গণতন্ত্র, মানে একটা পরিপক্ক গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিবিউনাল, আন্তর্জাতিক অপরাধ যে আদালত গঠিত হয়েছে, এখানে এই চার্জশিটটা হওয়া বা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া একটা ঐতিহাসিক একটা ঘটনা। তাদের তো নিজস্ব আইন আছে সেনাবাহিনী, সেই আইনে তো বিচারটা হতে পারতো, এটা নিয়েও তো আলোচনা আছে। তাদের যদি বাহিনীটা যদি মনে করেন, আইনের ডিটেলসে আমি জানি না, আমি ওইটা বলবো না, কিন্তু একটা প্রতিষ্ঠান আকারে তারা যদি সার্বভৌমত্ব তাদের থাকতো, ইন্ডিপেন্ডেন্স থাকতো, কম্পিটেন্স থাকতো,
তাহলে ডেফিনেটলি তারাই উদ্যোগ নিতে পারতেন। জি। মনে করেন ওইখানেই জেনারেল ওয়াকারের বা আরও যারা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আছেন তাদের উচিত ছিল এটা তাড়াতাড়ি তদন্ত করা, যে কারা আলটিমেটলি ছাত্র জনতার উপর গুলি করেছে, কারা গুম খুনের সাথে জড়িত ছিল 15 বছর। জি, আমরা একটু অন্য বিষয় যে একটু রাজনীতি নিয়ে কথা বলবো। আমি একটু রাশিদ খান আপনার কাছে আসতে চাই। যদি আমি এই ধরনের ঘটনা বলি, গুজবের কথা বলছিলাম, সামাজিক যোগাযোগের মাধ্যমে এই সংক্রান্ত নানা ধরনের গুজব আমরা দেখতে পেয়েছি কতদিন ধরে। আজকে একটা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, তিনি অভিযোগ করেছেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য পিআরের দাবি তোলা হয়েছে। এই যে রাজনীতি বা নির্বাচনের কাছাকাছি এসে রাজনীতিবিদ আপনারা যখন আবার বলছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, তখন আসলে আমরা যারা ভোটার বা সাধারণ মানুষ আছে আমাদের জায়গাটা আসলে কোন জায়গায় থাকে? আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব। তার আগে যেহেতু আজকে সেনাবাহিনীর বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ, আমি এই বিষয়ে আরও কয়েকটি কথা বলতে চাই। দেখেন, এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কিন্তু সেনাবাহিনীতে তারা সার্ভিসিংয়ে থাকা অবস্থায় কিন্তু অপরাধগুলো করে নাই। তারা যখন এই বাহিনী থেকে অন্য কোনো বাহিনীতে যুক্ত হয়েছে, যেমন র্যাব এবং ডিজিএফআই, তখন তারা এই অপরাধগুলো করেছে বা সুযোগটা পেয়েছে। সেনাবাহিনীতে থাকা অবস্থায় বা সার্ভিসিংয়ে থাকা অবস্থায় তারা এই অপরাধগুলো করার সুযোগ পায়নি বা করে নাই। অর্থাৎ এই ঘটনায় আমি সেনাবাহিনীকে দোষারোপ করতে পারছি না। এই ঘটনায় র্যাবকে আমি দোষারোপ করতে পারি। র্যাবের যারা আসলে চিফ কমান্ডিং অফিসার ছিল, যারা ডিজিএফআইয়ের চিফ কমান্ডিং অফিসার ছিল, তাই না? এই জন্য পুরো সেনাবাহিনীকে এই ঘটনায় আমরা দায় দিচ্ছি না, বাট সেনাবাহিনীকে ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে এই কলঙ্কমুক্ত করার দায়টা তাদের নিতে হবে। দ্বিতীয়ত, আপনি নিশ্চয়ই জানেন যে সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, তিনি আদালতে বলেছেন যে আমরা 18 সালের নির্বাচনে জাস্ট বসেছিলাম চেয়ারে, আর নির্বাচনটা করেছে এনএসআই ডিজিএফআই। আপনাকে দেখেন, আমি বলি, এই 24-এর ইলেকশনের আগে মেজর জেনারেল ইব্রাহিম শোয়ের বাসায় কর্নেল, নামটা বলবো, নামটা বলা ঠিক হবে, তিনি এখন চাকরিতে আছেন, একজন কর্নেল, তিনি ডিজিএফআইয়ের, তিনি পলিটিক্যাল সেকশনের দায়িত্বে ছিলেন। তো তিনি আমাদেরকে ডাকলেন, মানে ডেকেছেন আমাদেরকে, আমি জানতাম না, নুরুল হক নুরু জানতেন না, বাট তার বাসায় গিয়ে দেখি একজন কর্নেল। তো এই মেজর ইব্রাহিম সাহেব, তিনি ডিজিএফআইকে কনভিন্সড করেছেন যে আমরাও নির্বাচনে যাচ্ছি। তো যাওয়ার পরে দেখি খানা পিনা খাইতে খাইতে মানে এই অবস্থা, মানে নির্বাচনের আলাপটা আসলো, আমরা যাতে নির্বাচনে যাই, আমাদেরকে বলা হলো যে আপনারা জাস্ট নির্বাচনে আসবেন, আপনাদেরকে পাশ করিয়ে আনার দায়িত্ব ডিজিএফআই নেবে, যা খরচপাতি লাগবে সব দিবে। তো যাই হোক, আমি তখন বললাম ওই কর্নেল সাহেবকে যে আপনি কি চান আমরা এই যে আন্দোলন সংগ্রাম করে আমাদের উত্থানটা হয়েছে, আমরা মানুষের কাছে বেঈমান হিসেবে চিহ্নিত হই? আমরা কিন্তু 18 সালের যে নির্বাচন, সেখানে যাওয়ার সুযোগ ছিল, আমরা যাই নাই। কোটা সংস্কার আন্দোলন করেছি, আমাদেরকে থামানোর চেষ্টা করা হয়েছে, আমরা থামি নাই। তো এখন আপনি নিশ্চয়ই চান না যে আমরা বেঈমান হয়ে যাই? তো যাই হোক, সেই নির্বাচনে আমরা যাইনি, যে কারণে আমাকে 2 বার গুম করার চেষ্টা করা হয়েছে, আল্লাহ আমাকে রক্ষা করেছে। তো আমার প্রশ্ন হলো, এই যে এনএসআই ডিজিএফআই, তাদের কোনো সংস্কার হয়েছে? হয়নি। সরকার এখন এই এনএসআই এই ডিজিএফআইয়ের মাধ্যমে কি আসলে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে? যে এনএসআই ডিজিএফআই যারা আয়নাঘর সৃষ্টি করেছে, গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, মানুষকে হত্যা করেছে, এবং যেটা আসলে গুম কমিশনের তদন্তে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজবের কথা আপনি বললেন, দেখেন গতকাল রাতে আমরা দেখলাম আমাদের একজন প্রবাসী, তারও গণঅভ্যুত্থানে ভূমিকা আছে, এবং আরও কয়েকজন, তারা বলল যে আজকে রাতেই কু হয়ে যাচ্ছে। তারা মাদ্রাসার শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, সাধারণ জনগণ সবাইকে রাস্তায় নামার আহ্বান করলো। আমার প্রশ্ন হলো যে এই মুহূর্তে তো আসলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনী যৌথ বাহিনী হিসেবে তারা কিন্তু মাঠে ফাংশন করছে, সেনাবাহিনীর বিভিন্ন গাড়ি টহল দিচ্ছে। এখন তার এই বক্তব্যের দ্বারা, তার এই ভিডিওর দ্বারা যদি সাধারণ মানুষ বা মাদ্রাসার শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে সেনাবাহিনী যারা টহল দিচ্ছে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হতো, তাহলে কি হতো? তার মানে আমার কাছে মনে হয় পরিকল্পিতভাবে একটি মহল, তারা আসলে এই সেনাবাহিনীর সাথে জনগণের সংঘর্ষ সৃষ্টি করে, গুজব ছড়িয়ে তারা মূলত আরেকটি 1-11 সৃষ্টি করতে চায়। দেশ যদি অস্থিতিশীল বা আনস্টেবল না হয় তাহলে কিন্তু 1-11 হতে পারবে না। তো এই 1-11 সৃষ্টি করার জন্য আমার কাছে মনে হয় প্রকৃতপক্ষে যারা বলছে যে আসলে আমরা জনগণের পক্ষে, আমার কাছে মনে হয় তারা ভারতের এজেন্ট হিসেবে, রয়ের এজেন্ট হিসেবে
সেনাবাহিনীর মুখোমুখি জনগণকে দাঁড় করানোর একটি চক্রান্ত করছে। আমি জনগণকে ধন্যবাদ জানাই, কালকে সেই ফাঁদে তারা পা দেয়নি। এবার আসি আপনার সর্বশেষ যে প্রশ্ন করলেন যে নির্বাচন বানচালের চক্রান্ত পিয়ার। দেখেন, নিম্নকক্ষে পিয়ার নিয়ে যদি কথা বলতে হয় আমার মিনিমাম 3 মিনিট লাগবে। আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাই, আপনাদের যদি সময় আমি তাহলে না থাকে তাহলে আমি এই বিষয়ে বিজ্ঞাপনের পরে আমরা তাহলে এই বিষয়টা নিয়ে কথা বলতে পরে করবো। আমি একটু আপনার কাছে একটু জানতে চাইবো এই বিষয়ে। আমরা আলোচনা একটু নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। আপনার কাছে কি মনে হয় কিনা কোনো যে এই মুহূর্তে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র আপনি দেখতে পাচ্ছেন কিনা ফেব্রুয়ারির নির্বাচন? এটা আসলে আমার কাছে মনে হয় না বানচালের ষড়যন্ত্র, মানে এই জিনিসগুলো যখন বলা হয় অমুক ষড়যন্ত্র করছে তমুক ষড়যন্ত্র করছে, এগুলো অনেকটা মাঠের বক্তৃতা। এগুলো হয়তো ষড়যন্ত্র থেকে আগে থেকে প্রিভেনশন বলে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আর ওই প্যারানয়া থেকে থাকতে পারে। যেহেতু একটা নির্বাচন জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে একটা দলের চাহিদার কারণে, যেখানে অগ্রাধিকার থাকা উচিত ছিল যে আমরা রাষ্ট্রীয় সংস্কার কিভাবে করব এবং আমরা কিভাবে আলটিমেটলি বিপ্লব পরবর্তী বাংলাদেশটা কিভাবে আমাদের কাঠামোগত সংস্কারটা কিভাবে আনা হবে। তো আমি মনে করি না মানে এটা আপনি কিভাবে জাজ করবেন কে ষড়যন্ত্র করছে, কোথায় ষড়যন্ত্র করছে। কিন্তু রাজনীতিবিদরা কেন তাহলে আসলে যে মনে করেন যদি বিএনপির কথা বলা হয় থাকে, বিএনপি কি প্রিপেয়ার্ড, বা কোনো দলই কখনোই 100% প্রিপেয়ার্ড থাকে না নির্বাচনের জন্য। সো আমি যেটা মনে করি যে আলোচনা হওয়া উচিত যে আমাদের যে কাঠামো আছে সেই কাঠামো কি আলটিমেটলি রিফর্ম হয়ে গেছে, যে এরা একটা সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা জেলায় দেখেন বা রাষ্ট্রের কাঠামো আপনার আমলাতন্ত্রেই দেখেন, আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত আপনার ওই ফেয়ার সিস্টেমটা, ফেয়ার বা প্রফেশনালিজম, পেশাদারিত্বের সাথে যে আমাদের প্রফেশনাল যারা আছেন, পুলিশেই বলেন আর নির্বাচন কমিশনেই বলেন আর আমলাতন্ত্রেই বলেন, তারা কি আসলেই নিরপেক্ষভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রস্তুত আছেন? উত্তর হবে ডেফিনেটলি না। আপনি নিজে দেখেছেন যে আমাদের দলের সাথে নির্বাচন কমিশন কী ধরনের আচরণ করছেন। আপনি এখনও যদি গ্রাউন্ডে আপনি খবর নেন, দেখবেন বিভিন্ন যে ডিসি বলেন আর এসপি বলেন, সবাই একটা বড় দলের পেছনে বা বড় দলের কথায় অলরেডি এখনই তারা উঠছেন বা বসছেন। সুতরাং তারা যে ইলেকশনের দিন তারা ফেয়ারলি নিরপেক্ষভাবে সবাইকে জাজ করতে পারবেন সেটা আমার মনে হয় না। এই যে আপনি বলছেন যে একটা দলের কথা মতো অনেকে প্রশাসনে অনেকে উঠা বসা করছেন, একটা সময় তো এই অভিযোগ আপনাদের বিরুদ্ধেও ছিল যে প্রশাসনের লোকজন আসলে এনসিপির কথা উঠা বসা করে। নিয়োগ নিয়ে যে সংবাদ প্রকাশিত হলো যে ডিসি এনসিপির দুজন নেতার পরামর্শে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি নিশ্চয়ই সেই যুগান্তরের সংবাদটা দেখেছেন। অর্থাৎ মানে আপনার এই কথাগুলো সুযোগ থাকলে আমি মনে হয় ওইগুলো অ্যালিগেশন, মনে করেন আমরা এত বড় দলও না আর আমাদের ইনফ্লুয়েন্স এতটুকু ছিল না যে আলটিমেটলি আমরা প্রশাসনকে বাড়িয়ে বলা হয়েছে, আপনাদের অফকোর্স বাড়িয়ে বলা হয়েছে। এবং আমাদের সবসময় আমাদের উপর যে অ্যাটেনশন, যে স্ক্রুটিনিতে আমাদের ফেলা হয়, আমি মনে হয় এটা ডিসপ্রপোর্শনেট। অফকোর্স আমরা সবাই পারফেক্ট না, কিন্তু আমি এটা প্রায় সময় বলি, একটা বড় দল যার অন্তর্কন্দলেই প্রায় 150 মানুষ খুন হয়েছে, এগুলো আপনি দেখবেন না মিডিয়াতে ফলাও করে প্রচার হচ্ছে, কিন্তু কোনো সমন্বয়কের নামে, ইভেন গণ অধিকার পরিষদের নামে কোনো কিছু বলা হলে সেটাকে যে ধরনের স্ক্রুটিনিতে ফেলা হয়, আমার কাছে মনে হয় এটা একটা জেনারেশনাল একটা দ্বন্দ্ব চলছে, যেখানে আমরা নতুনরা যারা গণ অধিকার পরিষদই বলেন, যে দলটা মূলত 18-তে একটা নতুন দিগন্তের সূচনা করেছিল বাংলাদেশের রাজনীতিতে, পরে তো মনে করেন আমাদের দল এনসিপির যে হলো আপনার 24-এর গণ অভ্যুত্থান পরে। তো মূল পয়েন্ট যেটা ওই আপনার প্রশ্নতে ফেরত গেলে, আমরা যদি ওই কাঠামোগত পরিবর্তন না আনি, আমাদের প্রতিষ্ঠানগুলো যদি আলটিমেটলি নিরপেক্ষ না হয়, পেশাদারিত্বের সাথে ইলেকশন কন্ডাক্ট করতে না পারে, তাহলে ওই ইলেকশন দিয়ে জনগণের ভাগ্য কতটুকু পরিবর্তন হবে? ইলেকশন তো আমরা দেখেছি। রাশেদ খান, আপনাকে একটু জানতে, যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম, আসলে নির্বাচন বানচালে ষড়যন্ত্র, রাজনীতিবিদ আপনারাই নানাভাবে বলছেন, একদিকে নির্বাচন চাচ্ছেন, বানচালে ষড়যন্ত্র কথা বলছেন, আমরা আসলে কোন দিকে বিশ্বাসিত করব? আপনি আমাকে এর আগে প্রশ্ন করেছিলেন যে পিয়ার নিয়ে এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। দেখেন, আমাদের দল সহ এনসিপি অনেকগুলো দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে উচ্চকক্ষে পিয়ার করা যায়, আলোচনা চলছে, সরকারের পক্ষ থেকেও বিভিন্ন দলের সাথে এই বিষয়ে আলোচনা করছে, কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য নিম্নকক্ষের পিয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য না। কেন? এর প্রথম কারণ হলো, আমরা সবসময় ছোটোবেলা থেকে শুনে আসছি মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেন, যেটা এনসিপির নেতারা সবসময় বলে।
যে মার্কা দেখে ভোট দিবেন না, যারা ক্লিন ইমেজের তাদেরকে ভোট দিবেন। তো সেক্ষেত্রে আপনার নিম্নকক্ষে পেয়ার হলে আপনাকে মার্কাতেই ভোট দিতে হবে, ব্যক্তিকে আপনি ভোট দিতে পারবেন না। এছাড়া যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায় তাদের কোনো সুযোগ থাকবে না। অনিবন্ধিত দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না, শুধুমাত্র নিবন্ধিত দল যাদের প্রতীক আছে তারাই সুযোগ পাবে। তো সংকট আপনি বুঝতেছেন। এছাড়া আমাদের দেশে ইসলামিক দল আছে, কিন্তু হিন্দুদের কোনো দল নাই। এখন এই যে 8 থেকে 9% যারা হিন্দু কমিউনিটির আছে, তারা যদি মনে করে তারা একটি দল গঠন করবে এবং তারা যদি বলে যে আমাদেরকে তোমরা ভোট দাও, আমরা তোমাদের প্রতিনিধিত্ব করি, তাই না, বলতে পারে না? যেমনটা ইসলামিক কয়েকটা দল আছে, তারাও কিন্তু কিছুদিন পরে নিম্নকক্ষে পেয়ার যদি হয়ে যায়, তারা বলবে এই দেশে যারা মুসলমান আছে তাদের একমাত্র প্রতিনিধিত্বকারী আমরা ইসলামিক দলগুলো। আর হিন্দুরা কি বলবে? তারাও একই কথা বলবে। বৌদ্ধ খ্রিস্টান তারাও একই ধরনের এই যে ফর্মুলা সেটা ফলো করতে পারে। এছাড়া বাংলাদেশে পাহাড়কে নিয়ে সবসময় চক্রান্ত আছে। পাহাড়ে যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে তারাও যদি মনে করে তারা একটি দল গঠন করবে। ভারত এবং আওয়ামী লীগ তো আসলে এই মানে পাহাড়কে ব্যবহার করে নানান ধরনের চক্রান্ত করছে। এই যে পাহাড়ের সাম্প্রতিককালে যে আপনার সংকটটা আমরা দেখলাম, সেখানে অস্ত্র সাপ্লাই দেওয়া, অর্থ সাপ্লাই দেওয়া, এই কাজগুলো তো ভারত করে, তাই না? বাংলাদেশ থেকে পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য চক্রান্ত। তো পিয়ারের মাধ্যমে ওই পাহাড়ে অশান্তি, সংঘর্ষ এবং বিভাজন আরও বেশি বাড়বে। এছাড়া পিয়ারের আরও কিছু সংকট এবং সমস্যা রয়েছে। সেটি হলো এই যে আপনি দেখেন গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটা মনে করে যে এটা আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। এখন এই এলাকার মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে বা হাসিনা দিল্লি থেকে এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আওয়ামী লীগের নেতারা তারা ফেসবুকে ক্যাম্পেইন করে তোমরা অমুক দলকে ভোট দাও, তাহলে একযোগে কিন্তু ওই দলকে ভোট দিবে এবং এর মাধ্যমে কি হবে? আওয়ামী লীগের পুনর্বাসন হবে। তো পিয়ারের মাধ্যমে তো এইভাবে আসলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এবং পিয়ারের আরও সবথেকে বড় সমস্যা হলো, সেটি হলো স্থায়ী কোনো গভর্নমেন্ট হবে না। এমপিরা সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে, ফজরের পরে তারা কিন্তু কেনাবেচা হবে। তো বাংলাদেশে তো স্থায়ী সরকার ব্যবস্থা কে চায় না? ভারত চায় না, আওয়ামী লীগ চায় না। তো আমরা কি সেই পাতানো পথে পা দিব, নাকি আমরা এই পাতানো পথ থেকে আসলে নিজেদেরকে দূরে রাখবো? এই জন্য যারা আসলে নিম্নকক্ষে পেয়ার নিয়ে আলোচনা করছে, আন্দোলন করছে, তাদের কাছে আমার প্রশ্ন, আমি যে কথাগুলো বললাম, যদি এই কথাগুলোর কোনো উত্তর থাকে এই কথাগুলোর উত্তর দেন, জবাব দেন, এরপরে বলেন যে পেয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নকক্ষে পেয়ার লাগবে। আমার কাছে মনে হয় তাদের কোনো জবাব নাই। দেখবেন তারা একটিবারের জন্য চিন্তা করতেছে না যে বাংলাদেশে যদি স্থায়ী সরকার ব্যবস্থা না থাকে, তো সেক্ষেত্রে ভারত এবং আওয়ামী লীগ তো এমপিদেরকে টাকা পয়সা দিয়ে কিনবে এবং বাংলাদেশ যাতে কোনোভাবে এগিয়ে না যেতে পারে এই জন্য ভারত সবসময় চক্রান্ত করবে। তো ভারত এবং আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করবে, তাই না? গণ অভ্যুত্থানের পরে তো এখন শুধুমাত্র আওয়ামী লীগকে ট্যাকেল দেওয়া লাগতেছে না, এখন তো নিজেদেরকে নিজেরা ট্যাকেল দেওয়া লাগতেছে। আমরাই তো নিজেরা আসলে হাসিনার পাতানো পথে আমরা পা বাড়াচ্ছি না। এবং আপনি আরও দেখেন, ভাইয়ের কয়েকটি কথার আমি উত্তর দিই। তিনি যেটি বললেন যে নির্বাচন বানচালের যে প্রশ্ন আপনি করলেন, সেই প্রেক্ষিতে তিনি বলেছেন যে নির্বাচন আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি এনসিপি নির্বাচন চায় না? জনাব সার্জিস যেটি বলেছিল যে জনগণ চাই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 5 বছর ক্ষমতায় থাকুক। এখন এনসিপির এক ধরনের চাওয়া ছিল, যদি 5 বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে তো সেক্ষেত্রে এনসিপি তাদেরকে দল হিসেবে ভালোভাবে গুছিয়ে নিতে পারবে। এই যে তাদের 1.5 বছর থাকবে এবং এই 1.5 বছরে এনসিপি তো মোটামুটি 14 মাসে খুব বেশি গুছিয়ে নিতে পারে না। জেলা কমিটি, উপজেলা কমিটি, ছাত্র যুব শ্রমিক সংগঠন তারা সাংগঠনিকভাবে আসলে শক্তিশালী হতে পারে নাই, যেটা তারপরেও দেখি যে সরকার তাদেরকে তৃতীয় অবস্থান দেয়। এখন আমার কাছে আসলে তার কাছেই প্রশ্ন যে নির্বাচন কি আসলে তাহলে আপনারা চান না? সংস্কারের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, আমি আবারও বলছি, সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, 1 নম্বর উপাদান হলো নির্বাচন। বাংলাদেশে মনে করেন যে আপনি সবকিছু ব্যর্থ হয়ে গেল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন, তারপরে এদেশের জনগণ তাকে মনে রাখবে। এই যে সংকট বাংলাদেশে 16 বছরে যে ফ্যাসিবাদতন্ত্র কায়েম হলো, এর মূল সমস্যা কোথায় ছিল? যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তিনি আরও বললেন যে আসলে সংস্কার ছাড়া একটি নির্বাচনে চলে যাচ্ছে। এখন দেখেন এই সরকার তো এনসিপির সরকার, এটা তো আসলে ওপেন সিক্রেট। যখন আসলে সরকার গঠিত হয়, নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন শপথ নেওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বের জায়গায় ছিলেন তাদের 6 জনকে নিয়ে একটি লিয়াজু কমিটি গঠিত হয় এবং তিনি নিজে স্পষ্ট করেছেন, গণমাধ্যমে আছে, ডেইলি স্টারে আছে, প্রথম আলোতে আছে, যে এই লিয়াজু কমিটির পরামর্শে মূলত এই সরকার গঠিত হয়েছে, উপদেষ্টাদেরকে এইখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে কি
এই সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু এনসিপি সরকার। কারণ এনসিপি কিভাবে গঠিত হয়েছে? এনসিপি গঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে, এবং তারা সেটি বলেছে। তার মানে কি এই সরকার এনসিপি সরকার। এবং আমার কথা হলো যে এই এনসিপি সরকার, এনসিপি নেতৃবৃন্দ এখন বলতেছে যে সরকারের উপদেষ্টারা তারা সেফ এক্সিট চাই। তা আপনারা যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করলেন এবং সেই উপদেষ্টা পরিষদের এখন তারা সেফ এক্সিট চাই, দায়টা কি আপনাদের নিতে হবে না? এই সরকার যে সংস্কার এবং বিচারে এবং সুষ্ঠু নির্বাচনে তারা ব্যর্থ হবে বলে আপনারা মনে করছেন, তো এই ব্যর্থতার দায়িত্ব এনসিপিকেও নিতে হবে। এখন আমি সর্বশেষ বলি যে আপনারা আসলে এই মুহূর্তে আসলে মূলত এনসিপির সাথে সরকারের দ্বন্দ্বটা কি? দ্বন্দ্বটা হলো যে এই যে সিনিয়র যে সকল উপদেষ্টারা আছে, 2 জন ছাত্র উপদেষ্টা ব্যতীত, তারা মূলত মনে করছে যে আমাদের পক্ষে আসলে এখন পুরো সংস্কার বাস্তবায়ন করা সম্ভবপর নয়। তারা এখন যেটি করছে যে যতটুকু পেরেছে এবং তারা নির্বাচন দিতে চাচ্ছে। মূলত নির্বাচন নিয়ে এনসিপির সাথে সরকারের উপদেষ্টাদের দ্বন্দ্ব হয়েছে। এই জন্য নিজেদের উপদেষ্টাদের বিরুদ্ধে নিজেরা এখন বিষেধগার করছে এবং মিথ্যা অপবাদ দিচ্ছে যে এই উপদেষ্টারা তারা এখন এক্সিট চায়। মানে দায়কে আপনাদের নিতে হবে। আপনারা যে অভিযোগ করছেন সরকারের প্রতি, সেই দায়কে আপনাদের উপর সে বর্তায় কিনা? রাশেদ খান সেই অভিযোগ করছেন। না, আমি মনে করি না মানে পুরোপুরি বর্তায়। কিছু কিছু দায়িত্ব আমাদের উপর যেটা এসে পড়েছিল, আমাদের বিপ্লবের যে নায়করা তখন ছিলেন, দেশ বিপ্লব পরবর্তী যে সিচুয়েশনে ছিল, আমাদের তো ফার্স্ট প্রেফারেন্স ছিল যে একটা জাতীয় সরকার গঠন করা হোক। সেটা আপনার একটা বড় দায়িত্বশীল দল হিসেবে বিএনপি রাজি হয়নি। না হয় দেশের এই সংকটের সময় প্রত্যেকটা দলেরই উচিত ছিল একটা জাতীয় সরকার গঠন করা, যাতে আমরা এই ইন্টারিম যে পিরিয়ড, যে অন্তরীণ কিছু সময় বের করে আমরা একটা সমাধানের দিকে যেতে পারতাম। এখানে বিএনপির কি উদ্দেশ্য ছিল? বিএনপি চিন্তা করেছে, না আমি কেন এই জাতীয় সরকারের পার্ট হব, যেখানে আমি পুরো কেকটাই পেতে পারবো, পুরো ক্ষমতা আমার নিজের লাগবে। ওইখানে বিএনপি ডেফিনেটলি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি একটা বড় দল হিসেবে। রাশেদ ভাই যেটা বললেন যে পুরোপুরি দায়িত্ব আমাদের কাছে দেয়া, বা ওনাদের ভেতরে হয়তো একটা ক্ষোভ আছে যে আলটিমেটলি ওনাদেরই ভাই ব্রাদার যারা সামহাও বের হয়ে এসে সাকসেসফুল হয়েছে গণ অভ্যুত্থানটাতে মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাতে, পতন ঘটানোর পর মনে করেন আমাদেরকে এখন তৃতীয় বৃহত্তম দল হিসেবে দেখা হয়, গণ অধিকার পরিষদকে তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম হিসেবে দেখা হয়। এই ক্ষোভটা বা এই দুঃখটা রাশেদ ভাই থাকতে পারে। আমি ইন্টারফেয়ার করি নাই। আমি আশা করবো আপনার সময় আসলে আপনি বললেন, তখন তো এটা বললে আর এটা আপনার সময় আসলে বললেন ওই ক্ষোভটা থাকতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের এই যে মনে করেন আমাদের যে আলোচনা, আমাদের যে একীভূত হওয়ার আলোচনা বা এনসিপিতে তাদের যোগদান করার আলোচনাটা ওইভাবে হয়তো আগায় নেই। তো ওই আরেকটা ক্ষোভ আছে। কিন্তু আমি যেটা মনে করি যে গণ অধিকার পরিষদের বা রাশেদ ভাই আমাদের একটা মিল আছে। মিলটা হচ্ছে যে আমরা নিউ জেনারেশনদের আমরা রিপ্রেজেন্ট করি। সুতরাং আমাদেরকে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাদেরকে অনেক জিনিসে আমরা এগ্রি করি, মেজরিটি জিনিসে আমরা এগ্রি করি, এবং আমরা আমাদের যে ভালোবাসা বা আমাদের যে দেশপ্রেম, আপনারা তো অরাজনৈতিক ছিলেন। আমার মনে আছে 2018 সালে যখন আপনাদের উপর আক্রমণ করা হয়, আমি তখন ইংল্যান্ডে কাউন্সিলর ছিলাম, আমি ওটা প্রতিবাদ করেছিলাম। তো সেই সময় থেকে হোপটার জন্য কিন্তু আপনারাই দিয়েছিলেন। তো আমাদের ওই যে ইন্টারনাল যে নেতৃত্বের দ্বন্দ্ব বা কে বড় হবে কে ছোট হবে, ওগুলো পেছনে ফেলে রাশেদ ভাই আমাদের কাছে মনে হয় আমরা এই জেনারেশনের প্রতিনিধি যারা গণ অধিকার পরিষদই বলেন, এনসিপি বলেন, আমাদের ভুলভ্রান্তি থাকবে, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আমাদের এগ্রি করতে হবে। শুধু যে আমরা বিএনপি যেটা যেভাবে বলে দেয় বা জামাত যেভাবে বলে দেয় সেভাবে আমাদের কথা না বললেও চলবে, আমাদের নিজস্ব অপিনিয়ন থাকতে পারে। শেষ সময় চলে এসেছে রাশেদ খান, 2 মিনিট পাবো, একটু গণভোট নিয়ে একটু জানতে চাই। আমরা মনে করি যে গণভোট যেদিন জাতীয় নির্বাচন হবে একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট হওয়া দরকার, কারণ সময় নেই, মাত্র 4 মাস। এই 4 মাসে আপনি 2টা নির্বাচন করবেন, এটা আসলে সম্ভবপর নয়। দেখেন, একটি নির্বাচন করার জন্য পুলিশ প্রশাসন এবং যারা আসলে রিটার্নিং কর্মকর্তা থাকে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়। এখন আপনি 2 মাসের ভিতরে আপনি কি পারবেন? মনে করেন যারা দাবি করছে এখন নভেম্বর মাসে গণভোট দেন, এখন কি অক্টোবর, সামনে নভেম্বর, এই 1 মাসে আপনি তো প্রশিক্ষণ শেষ করতে পারবেন না। এবং আপনি এক ধরনের 2টা নির্বাচন করতে গিয়ে আপনার দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন সেটা ভালোভাবে হচ্ছে না। কথা তো একই, তাই না? কাজ তো একই। সুতরাং একই দিনে নির্বাচনটা করেন। তো আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে মূলত সমস্যা হলো যে কিছু আসলে
চাওয়া পাওয়া দাবি দেওয়া হয়তো মেনে নিলে হয়তো তারা এই জায়গা থেকে সরে আসবে। তবে আমি যতটুকু জানি সরকারের পক্ষ থেকে যেহেতু প্রস্তাবনা হাজির করা হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট, এটা এনসিপি মেনে নিবে, এটা জামাতও মেনে নিবে। এবং এনসিপি কিন্তু প্রথম দিন যেদিন উত্থাপন করা হয় সেদিন কিন্তু আমাদের মতনই কথা বলেছে, কিন্তু পরবর্তী লাস্ট দিন দেখলাম তারা ইউটার্ন নিয়েছে। এটা আই ডোন্ট নো। আমি আরেকটু উত্তর দিই। দেখেন, তিনি বললেন জাতীয় সরকার, তো জাতীয় সরকার বিএনপির সাথে আলোচনা করে তারা শেষ হয়ে গেল, মানে চুপ হয়ে গেল, আমাদের সাথে আলোচনা করে নাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি জাতীয় সরকার। নাহিদ ইসলাম 6 মাস পরে এসে বলল বিএনপির সাথে সময় আবার খাবেন 6 মাস পরে এসে বলল, 1 মিনিট হয়নি, আর 1 মিনিট বাকি আছে আমার, 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। 6 মাস পরে এসে বলল আমরা বিএনপিকে প্রস্তাব দিয়েছিলাম। এর প্রেক্ষিতে বিএনপির মহাসচিব বলল যে আমাদের সাথে ওইভাবে সরাসরি কোনো আলোচনা হয়নি, আরেকটি মাধ্যম দিয়ে বলেছিল। এবার সর্বশেষ বলি, উনি বললেন যে আমাদের নাকি ক্ষোভ আছে। ভাই, আমাদের কিসের ক্ষোভ? এই দেশে যদি আমরা 18 সালের কোটা আন্দোলন সফল না করতাম, আজকে আপনি এনসিপির নেতা হইতে পারতেন না। আপনি কোটা সংস্কার আন্দোলনের উপর দাঁড়িয়েছেন। বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আমরা তৈরি করেছি। আপনি ভাই এইভাবে বলতে পারেন না আমাদের ক্ষোভ আছে। আপনারা শুনেন, আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আপনার পরবর্তীতে আপনারা ইমেসিউড আচরণ করেছেন, ইমেসিউড একদম। আমি এগিয়ে নিয়ে যাই রাশিদ ভাই, আপনাদের সিরিয়াস পার্টি হিসেবে ওই সময় যদি কেউ গণনা করে না থাকে সেটা দুঃখের বিষয়, আমি জানি। আপনাদের হয়তো আরেকটু সিরিয়াসলি প্রেজেন্ট করতে পারলে তারা ডেফিনেটলি প্রাসঙ্গিক মনে করতো, বা উচিত ছিল হয়তো যদি এই জাতীয় সরকার গঠনে আপনাদেরকে আলোচনাতে নিয়ে আসা। সেই জামাতের সাথে কেন আলোচনা করলেন না? গণভোটের ব্যাপারে আমাদের যে পজিশন হচ্ছে, গণভোটের যে রেজাল্ট, যেই গণভোটটা তো আলটিমেটলি বিপ্লবেরই ফসল। ওইখানে জনগণের একটা মতামত দেওয়ার পর মনে করেন আপনার আপার হাউস পিয়ার বা অন্যান্য যে স্ট্রাকচার, অন্যান্য যে কাঠামোগত যে পরিবর্তন, সেগুলো এই সরকারেরই করে ফেলা উচিত বা ইমপ্লিমেন্ট করা উচিত আগামী নির্বাচনে। গণভোটটা আগে হওয়া উচিত, এরপরে নির্বাচন হওয়া উচিত। আর নির্বাচন যেখানে আপনাদের বিপ্লব যদি না হতো, নির্বাচন কবে হতো? 2029 সালে। একটা গণভোট হোক না, দরকার হয় জনগণকে জিজ্ঞেস করা হোক যে জনগণ কি আসলে এতই উতলা হয়ে গেছে যে কালকে এই নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক সরকার আসুক। আমার কাছে মনে হয় না কোনো তথ্য উপাত্ত আছে। না, জনগণ নির্বাচন চায় এবং নির্বাচন গণতন্ত্রের একটা অপরিহার্য একটা অংশ। কিন্তু আমাদের এই প্রেক্ষাপটে আমাদের কাঠামোগত সংস্কারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি খুবই প্লিজড যে আলটিমেটলি গণভোটটা হয়েছে বা ঐক্যমত্য কমিশনে আমরা কিছু কিছু জিনিসে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছেছি। কিন্তু আলটিমেট রেজাল্টটা পেতে হলে, জনগণের ওই কাঠামোগত পরিবর্তন পেতে হলে প্রথমে আমাদের গণভোটটা হওয়া প্রয়োজন, এরপরে নির্বাচন হওয়া প্রয়োজন। এখন সময়ের যে ব্যাপার, এটা আমার কাছে মনে হয় একে তো প্রস্তুত না, প্রস্তুত হলে ভালো। আমরা তো নির্বাচন বিরোধী না, আমরা হচ্ছে সংস্কারপন্থী। যে আমাদের এত যে জীবন দেয়া হয়েছে, এত যে পঙ্গুত্ব বরণ করা হয়েছে, আমরা তো চাই না যে ক্যান্সারটা আমরা একবার সরিয়ে ফেলেছি, এই ধরনের ক্যান্সার আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে আবার আসুক। এই জন্যই তো আমরা কাঠামোগত পরিবর্তনটা আমরা চাচ্ছি। এবং এই চাওয়ায়, এই আকাঙ্ক্ষায় আমাদের আশা ছিল যে অন্যান্য যে দল, অন্তত তরুণদের যে দল, গণ অধিকার পরিষদই বলেন বা অন্যান্য যে দল, সবাই একসাথে থাকবে। তো রাশেদ ভাইয়ের কথায় মাঝে মধ্যে আমি ওই ক্ষোভটা উঠে আসে। আমি আশা করি যে হয়তো ইন ফিউচার ওই ক্ষোভটা প্রশমিত হবে এবং আমরা যেহেতু ইয়াং জেনারেশনের সবাই, আমরা একসাথে দেশ গঠনে আমরা এগিয়ে যেতে পারবো। এবং যে ক্ষোভটা আমরা সাকসেসফুল হলে আপনি তো বলেন যে আপনাদের ছোট ভাইরা ছিল, আপনাদের সাথেই ছিল, আপনারা ওটা আমার ক্ষোভ কোথায়? আপনারা সমালোচনা করলে এটা ক্ষোভ। আপনি গণতান্ত্রিক রাষ্ট্র চান, আপনি কেন আমাকে সমালোচনায় বাধা দিচ্ছেন? এটা তো করার কথা না। দেখেন, আপনার সাথে আমার উচ্চ কক্ষে পিয়ারে মিল আছে না? উচ্চ কক্ষে মিল আছে, অনেক কিছু তো মিল আছে। আপনি 10 বছর প্রধানমন্ত্রী চান, আমিও চাই, মিল আছে না? আমি মনে করি আমরা ইয়াং জেনারেশন যারা আছি, তারা ইয়াং জেনারেশন মানে কি? আমি যদি এক দল হইতাম, আপনার সাথে আমি সিনিয়র যে কথা বলতাম, তারা হয়তো একটা আসন দিতে পারে, দুইটা আসন দিতে পারে, বা ওইগুলো নিয়ে যেন তারা আমাদের ভাই, আপনার নেতারা বিএনপি নেতাদের সাথে আসন নিয়ে আলোচনা করছে, বাসায় বাসায় যাচ্ছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনার নেতারা বিএনপির সাথে আসন নিয়ে আলোচনা করছে, আপনি আপনার নেতাদেরকে জিজ্ঞেস করেন, আমরা হয়তো যেতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা ওইগুলো কমপ্রমাইজ শেষ করি। আপনি শুনেন, এই দেশে সবসময় জোট করে ইলেকশন হয়। আপনি পারবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।